প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়টি নিয়ে। গত ক্লাসে আমি তোমাদের এখান থেকে আসা যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নের যে গাণিতিক সমস্যাগুলো ছিল, সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আরও কিছু বাকি অংশ ছিল। আজ আমি চেষ্টা করব তোমাদের সেই বাকি অংশ, যে বাকি ম্যাথগুলো রয়েছে বিভিন্ন বোর্ডে আসা, 19 সাল 18 সালে যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছিল, আমি সেই প্রশ্নগুলোর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদের ক খ যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব, যাতে করে তোমরা এই অধ্যায়টাকে খুবই ভালো করে বুঝতে পারো। এবং এই জিনিসগুলো তোমরা নেক্সট ইয়ারে তোমরা ক্লাস 9-এ উঠবে, তখন এই জিনিসগুলো তোমাদের সামনে খুব ব্যাপক পরিসরে আসবে। আশা করি তখন তোমাদের জন্য এই বিষয়গুলো খুবই সহজ মনে হবে এবং তোমরা খুব সহজেই সেই সমস্যার সমাধানগুলো করতে পারবে। তো অবশ্যই তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের এবার জিএসসি পরীক্ষা হচ্ছে না, তো অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, যে আমাদের ক্লাসে যে পরীক্ষাটা হবে বা আমাদের স্কুলে যে পরীক্ষাটা হবে স্কুল খোলার পর, অর্থাৎ যেভাবে তোমাদেরকে ক্লাস 9-এ প্রমোশন দেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সমস্ত সাবজেক্ট যে গুলোতে তোমাদেরকে অবশ্যই খুব ভালো করতে হবে। পাশাপাশি যদি তোমরা সায়েন্স পেতে চাও, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, অবশ্যই আমি একটু তোমাদেরকে বিষয়টাকে একটু বলি। সেটা হচ্ছে, অবশ্যই তোমরা এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, সব সাবজেক্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে, কিন্তু তারপরেও বিজ্ঞানটাতে অবশ্যই ভালো করতে হবে। বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ যাদের খুব ভালো হবে তারা অবশ্যই সায়েন্স পাবে, এবং সামগ্রিকভাবে তাদের রেজাল্টটাকেও ভালো হতে হবে। রেজাল্ট যদি ভালো না হয়, অর্থাৎ যে পরীক্ষাটা তোমাদের আমরা নেব, সেই পরীক্ষা এবং বিগত যে পরীক্ষা আমরা ক্লাসেও নিয়েছিলাম, সেই পরীক্ষাগুলোর ফলাফলের ভিত্তিতেই তোমাদেরকে আসলে আমরা প্রমোশনটা দেব। এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ খুব ভালো বলতে পারবে। তারপরেও আমি তোমাদেরকে জাস্ট আমার আইডিয়া থেকে একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি যে সমস্ত সাবজেক্টকে তোমাদেরকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং ভালো করে পড়তে হবে। বিশেষ করে সায়েন্স পেতে চাইলে তোমাকে বিজ্ঞানে অবশ্যই ভালো করতে হবে। বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ এগুলোতে ভালো করতে হবে। পাশাপাশি অন্য সাবজেক্টগুলোতে গড়ে ভালো করতে হবে। তো ভালো করার মধ্যে ধরো 10 জনে যদি খুব সব সাবজেক্টে খুব ভালো করে, তার মধ্যে থেকে ধরো আমরা 5 জনকে নিব, সেক্ষেত্রে অবশ্যই যারা বিজ্ঞান এবং ম্যাথে ভালো করবে তাদেরকে আমরা এক্ষেত্রে প্রাধান্য দেব বেশি। ওকে, তো যাই হোক, তোমাদেরকে এই বিজ্ঞানটা খুব ভালো করে বুঝতে হবে। এবং এই জিনিসগুলো তোমরা এখন যে জিনিসের সাথে পরিচিত হচ্ছ, এটা 9-10-এ তোমরা এই জিনিসগুলো নিয়েই ব্যাপক আলোচনা হবে। তোমাদের জন্য এই আলোচনাগুলো তখন খুবই কাজে দিবে। আশা করি তোমরা এই বিষয়গুলো পরবর্তীতেও পাবে, এবং সেক্ষেত্রে তোমরা খুব এগিয়ে থাকবে, অন্য অন্যদের তুলনায় এগিয়ে থাকবে, যাতে করে তোমরা খুব ভালোভাবে জিনিসগুলো বুঝে পড়তে পারো। তো আজকে আমি আলোচনা করব, প্রথমে যে প্রশ্নটা রয়েছে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তার বাকি অংশ নিয়ে আলোচনা করব আজকে। আমি প্রথমেই রাজশাহী বোর্ড 2019 সালে রাজশাহী বোর্ডে যে প্রশ্নটা হয়েছিল, সেই প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করছি। তো এখানে কতে উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে। রাজশাহী বোর্ড তোমরা বই খুলে অবশ্যই প্রশ্নটা দেখবে, প্রশ্ন সংগ্রহ করে রাখবে অবশ্যই সবসময়। তো প্রথমে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে, কতে ভর কাকে বলে। আমি ভরটা নিয়ে আলোচনা করি, যদিও আমি এটা তোমাদের ক্লাসে খুব ভালো করে আলোচনা করেছিলাম। যারা আমার ক্লাসে এই ক্লাসটা পেয়েছিলে, পৃথিবী ও মহাকর্ষ ক্লাসটি পেয়েছিলে, তারা অবশ্যই খুব ভালোভাবে বুঝেছো। তারপরেও তোমাদের আবার আমি এটা মনে করিয়ে দিচ্ছি। ভর হচ্ছে যে একটা বস্তু যে আছে, সেই বস্তুটা আমরা জানি প্রত্যেকটা বস্তুই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে যে কোনো একটা বস্তুর মধ্যে যে মোট পদার্থ রয়েছে, সেই মোট পদার্থের পরিমাণটাই হচ্ছে ভর। খেয়াল রাখতে হবে যে একটা বস্তু যে সমস্ত পদার্থ দিয়ে তৈরি হয়েছে, সেই সমস্ত পদার্থের পরিমাণটাই হচ্ছে ভর। তাহলে ধরো আমি আজ এখানে আছি, আমি যদি ধরো চাঁদে চলে যাই, তাহলে আমার ভিতরে যে পদার্থগুলো ছিল, সেই পদার্থগুলোর কি কোনোটাকে আমি রেখে এখানে যেতে পারবো? অবশ্যই না। সেক্ষেত্রে কি হবে, যে আমার ভিতরে যে মোট ভর রয়েছে, সেই ভরটা আমার এখানেও যা চাঁদে নিয়ে গেলেও ঠিক তাই থাকবে। অর্থাৎ ভর এর কোনো পরিবর্তন হয় না, ভর যেমনটা যেখানে যা ছিল ঠিক তাই থাকে। ওকে, যেহেতু এটা মোট পদার্থের পরিমাণ, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু ওজনের পরিবর্তন হবে। ওজন আর ভরের মধ্যে পার্থক্য আছে। ওজনটা হচ্ছে কি, যে তুমি যেখানে আছো সেই জায়গা সাপেক্ষে, সেই জায়গায় যে অভিকর্ষ ত্বরণটা আছে, তা যদি আমরা ওই ভরের সাথে গুণ করি, তাহলে আমরা ওজন পাবো। তাহলে ওজনকে যদি আমরা লিখি, ওজনের যে গাণিতিক ফর্মুলাটা রয়েছে, সেটা হচ্ছে কি, ওজন নর্মালি আমরা জানি W = mg। তাহলে এখানে এমটা হচ্ছে ভর, অর্থাৎ ভর গুণন হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ভর গুণন অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে আমার ওজন।
তাহলে দেখো আমরা যেহেতু বললাম যে ভর এটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন আছে। অর্থাৎ যেহেতু অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়, সেহেতু আমরা বলতে পারি যে আমাদের ওজনটা একটা পরিবর্তনশীল রাশি। এটা জায়গা বিশেষে এর পরিবর্তন হবে। ওকে, যেমন পৃথিবীতেই বলা চলে যে মেরু অঞ্চলে এক রকমের ওজন হয়ে থাকে, বিষুবীয় অঞ্চলে আরেক রকমের ওজন হয়ে থাকে। কেন হয়ে থাকে এটা আমরা জানবো। তো ভর সম্বন্ধে এটা আমি বললাম। তার মানে কি, ভর হচ্ছে বস্তুতে মোট পদার্থের পরিমাণটাই হলো ভর। এরপরে খ নম্বরের প্রশ্ন হচ্ছে মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন। এই যে ধারাবাহিকভাবে যদি আমরা এখন আসি যে মেরু অঞ্চলে বস্তুর ওজনটা বেশি হয় কেন, দেখো এখানে আমি বললাম তোমাদেরকে যে এই অভিকর্ষজ ত্বরণটার পরিবর্তন হয়, অর্থাৎ জি এর পরিবর্তন আছে। মেরু অঞ্চলে এক রকমের হয়ে থাকে জি এর মান, বিষুবীয় অঞ্চলে আরেক রকমের হয়ে থাকে। এখন আমাদের যে প্রশ্নটা হচ্ছে যে মেরু অঞ্চলে কোনো একটা বস্তুর ওজন বেশি হয় কেন। তাহলে দেখো আমরা অভিকর্ষজ ত্বরণের যে সমীকরণটা এখানে শিখেছিলাম, অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু বড় জি এম ভাগ আর স্কোয়ার, আমরা কিন্তু এই বিষয়টা শিখেছিলাম। অর্থাৎ এই সমীকরণটা থেকে যদি আমরা একটু বিষয়টাকে অবজার্ভ করি বা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে এটা কেন পরিবর্তন হয়। তোমরা এই প্রশ্নটা অ্যান্সার করার ক্ষেত্রে যে মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন, বা বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন কম হয় কেন, বা চাঁদে বস্তুর ওজন কেন কম হয়, এই জিনিসগুলো যদি তোমরা অ্যান্সার করতে যাও, সেক্ষেত্রে অবশ্যই এই সমীকরণটাকে অবশ্যই তোমরা লিখবে। প্রথমে এই সমীকরণটাকে লিখবে। এই সমীকরণ লিখে তারপরে সেটাকে ছোট করে ব্যাখ্যা দিবে। সেই ব্যাখ্যাটা কি বলা যেতে পারে, দেখো এই এমতে হচ্ছে ভর, এই এমটা হলো আমার ভর। তাহলে ভরের তো কোনো পরিবর্তন নেই, আমি সেটা মেরু অঞ্চলেই নেই বা বিষুবীয় অঞ্চলেই নেই, এটার কোনো পরিবর্তন নাই। আর এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি, মহাকর্ষীয় ধ্রুবক, এটার একটা ফিক্সড মান রয়েছে। এই মানটাও যেখানেই নেই না কেন সেই মানটা কিন্তু পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। তাহলে এখানে এইটা এবং এইটা, এই দুটোই অপরিবর্তনশীল, মানে অপরিবর্তনীয়, এদের কোনো পরিবর্তন হবে না। এরা কি, এদের পরিবর্তন হবে না, অপরিবর্তনীয়, এদের কোনো পরিবর্তন নেই। তাহলে বাকি আছে আরেকটা রাশি, সেটা হচ্ছে আর। এই আরটা কি, আর হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কিন্তু দেখো আমরা কি জানি যে পৃথিবী কি সুষমভাবে বৃত্তাকার। পৃথিবী হচ্ছে এইরকম অনেকটা ডিমের মতো, ডিম্বাকার এরকম হয়। তাহলে এটা যদি কেন্দ্র হয়, তাহলে দেখো এই দূরত্বটা, এখানে এটা হচ্ছে আর, আর এই পাশে এটা হচ্ছে আর। তাহলে এটা অবশ্যই একটু বড় দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ছোট। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ সর্বত্র সমান থাকে না। এটার কারণ হচ্ছে পৃথিবী সুষমভাবে গোলাকার নয় বা বৃত্তাকার নয়, যার কারণে এটার ব্যাসার্ধ সব জায়গায় সমান নয়। তাহলে আমরা মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল যদি ইন্ডিকেট করি, তাহলে আমি যদি এইভাবে দিই, নর্মালি এটা এরকম হয়। তাহলে এই 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 অঞ্চলগুলো হবে আমার মেরু অঞ্চল, এই অঞ্চলগুলো হবে আমার মেরু অঞ্চল। এই অংশটা মেরু আর এটা মেরু, আর এই যে লম্বা অংশটা হচ্ছে বিষুবীয়, এটা হচ্ছে আমার বিষুবীয় অঞ্চল। ওকে, তাহলে দেখো যে বিষুবীয় বরাবর আর এর মানটা বেশি, এই বরাবর আর এর মানটা বড়, আর এই বরাবর আর এর মানটা ছোট। এই কারণেই আমরা বলতে পারি। এখন দেখো যে যেহেতু এখানে আর এর মানটা ছোট, তাহলে এখানে যদি ছোট মান, অর্থাৎ এর নিচে যদি ছোট মান দিয়ে ভাগ দেই, এই মানটা তো ফিক্স, যা আছে তাই, এটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু আর এর মানটা একবার যদি বড় হয়, একবার যদি ছোট হয়, তাহলে মানের কম বেশি হবে। তাহলে যদি আর এর মানটা ছোট হয়, দেখো আমরা আর স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করছি, তাহলে আর এর মানটা যদি এখানে ছোট হয়, তাহলে ধরো আর এর মান এই জায়গাটায় ধরো হলো 10, 10 হলে একটা মান পাওয়া যাবে। আর ধরো আর এর মানটা যখন বড় হয়, অর্থাৎ 15 হয়, অর্থাৎ এই একই জিনিসকে আমরা একবার 10 দিয়ে ভাগ করলাম, তাহলে যে মানটা আসবে, ওই একই জিনিসকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই কি মানটা কম আসবে বা ছোট হবে। বড় সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা ছোট হয়ে যায়। অর্থাৎ 10 টাকা যদি আমরা 5 জনের মধ্যে ভাগ করে দিই, 2 টাকা করে পাবে। আর 10 টাকা যদি আমরা 10 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে কত করে পাবে, 1 টাকা করে পাবে। তাহলে মানটা ছোট হয়ে গেল না। একই জিনিসকে যদি আমরা ছোট জিনিস দিয়ে ভাগ দিই, তাহলে বড় একটা মান পাবো, আর বড় জিনিস দিয়ে ভাগ দিলে ছোট মান পাওয়া যাবে। এই কারণেই আমরা বলতে পারি যে পৃথিবীর বস্তুর ওজন মেরু অঞ্চলে বেশি হয়ে থাকে। যেহেতু মেরু অঞ্চলে আর এর মানটা ছোট, তাই এই ফলাফলটা বড় পাওয়া যাবে। আর বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বড়, এখানে বড় মান দিয়ে ভাগ করতে হয়, এই কারণেই বিষুবীয় অঞ্চলে
বস্তুর ওজনটা কম হয়, অর্থাৎ জি এর মানটা ওইখানে কমে যায়, এই কারণে বিষুবীয় অঞ্চলে কমে যায় আর মেরু অঞ্চলে বেশি হয়ে যায়। এই কারণে আমরা বলতে পারি মেরু অঞ্চলে বস্তুর ওজনটা বেশি হয় আর বিষুবীয় অঞ্চলে কম হয়, কারণ আমরা জানি বস্তুর ওজন মানেই হচ্ছে এম জি। তাহলে জি এর মানটা যেখানে বেশি গুণ অবস্থায় আছে, দেখো গুণ অবস্থায় আছে, তাহলে জি এর মানটা যেখানে বেশি সেখানে বড় একটা মান পাওয়া যাবে, জি এর মান যেখানে কম সেখানে ছোট মান পাওয়া যাবে। যেহেতু মেরু অঞ্চলে জি এর মান বড়, তাই ভরটাকে মেরু অঞ্চলে জি দিয়ে গুণ করলে বড় মান পাওয়া যায়। আর বিষুবীয় অঞ্চলে যেহেতু জি এর মানটা ছোট, এই কারণে আমরা ওখানে একটা ছোট মান পাবো। এখানে দেখো তোমাদের এটা প্রশ্ন আসতে পারে, মানে উল্টো পাল্টো হয়ে যেতে পারে যে কোথায় জি এর মান বড় কোথায় আর এর মান বড়। যেখানে দেখো এটা আমি আরেকটু সহজভাবে বলি, এই আর এই জি এর সাথে কিভাবে আছে, এই আর জি এর সাথে ব্যস্তানুপাতিক আকারে আছে, অর্থাৎ ভাগ অবস্থায় আছে, অর্থাৎ একটা একটা বিপরীত রাশি। যদি এরকম হয় তাহলে দেখো যখন এই মানটা বড় হবে, আর এর মান মানে পৃথিবীর ব্যাসার্ধ যখন বেশি হয়ে যাবে তখন জি এর মানটা ছোট ছোট হয়ে যাবে। আর যখন পৃথিবীর ব্যাসার্ধ ছোট হয়ে যাবে, এই মানটা ছোট হয়ে যাবে, তখন এই মানটা বড় হয়ে যাবে। তাহলে এটাই মনে রাখতে পারো যে যেহেতু মেরু অঞ্চলে আর এর মানটা ছোট, আর এর মান ছোট, তাই জি এর মানটা বড় হবে। ব্যস্তানুপাতিক, একটা ছোট হলে একটা বড় হতে হয়, তাহলে তাই জি বড় হবে, জি বড় হবে। আর এটা হচ্ছে কি মেরু অঞ্চলে। আর বিষুবীয় অঞ্চলে যেটা হবে, বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বড়, তাহলে জি এর মানটা ছোট, অর্থাৎ একটা বড় হলে একটা ছোট হতে হবে। ওকে। আর যেহেতু ওজন হচ্ছে ভর আর অভিকর্ষ ত্বরণের গুণফল, সেহেতু তোমার যেখানে জি বড় হবে সেখানে ওজন বেশি হবে, যেখানে জি ছোট হবে সেখানে ওজন কম হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেটা জানলাম যে ওজনটা কার উপর নির্ভর করে, বস্তুর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, আর অভিকর্ষ ত্বরণ নির্ভর করে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর। এই কথাটুকু একটু মাথায় রাখতে হবে। তাহলে তোমরা এখন যদি প্রশ্নটা নিজেদের মতো করে লিখতে চাও তাহলে খুব ইজিলি তোমরা এখন লিখতে পারবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে, মানে পরের প্রশ্নটাই রাজশাহী বোর্ডে গতে প্রশ্ন যেটা করা হয়েছে, দেখো উদ্দীপকে দুটো চিত্র দেওয়া আছে, উদ্দীপকে দুটো চিত্র দেওয়া আছে, এম এবং বড় হাতের এম আর ছোট হাতের এম, আর এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে ডি। আর পাশের চিত্রে একটা বলকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বি চিত্রটাতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন গতে প্রশ্ন করেছে এ, মানে প্রথম চিত্রটাতে ডি এর মান অর্ধেক করা হলে কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ এখানে যেটা ছিল, আমি চিত্রটা তোমাদের সুবিধাতে লিখে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আর এটা হলো বড় এম, এটা হচ্ছে ছোট এম, এদের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি। এখন প্রশ্ন করেছে যদি আমরা ডি এর মানটাকে অর্ধেক করে দিই তাহলে এর আকর্ষণ বলের মান কিরূপ পরিবর্তন হবে, একটু খেয়াল করো। এখন কিরূপ পরিবর্তন হবে, কিরূপ পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন যে আমরা চিন্তা করি, পরিবর্তনটা আসলে কিভাবে আমরা চিন্তা করি, পরিবর্তনটা হলো যে কিসের সাপেক্ষে পরিবর্তন, কার পরিবর্তন হলো। যেমন দেখো আমাদের দেশটার কথা বলি, যখন যুদ্ধ হয়েছিল তখন আমাদের দেশে 7 কোটি মানুষ ছিল। ওই 7 কোটি কখন ছিল, 1971 সালে ছিল। তারপর যখন আজকে 2020 সাল এসেছে তখনও কি ওই অবস্থায় আছে, ওই 7 কোটি মানুষই রয়েছে? এখন দেখো 18-19 কোটি মানুষ হয়ে গেছে আমাদের দেশে। তাহলে এই বাংলাদেশের জনসংখ্যার পরিবর্তনটা আমরা কিসের সাথে মেজার করলাম বা পরিমাপ করলাম, সেটা হচ্ছে যে আগের বাংলাদেশের যে জনগণ ছিল সেই জনগণের সাথে এখনকার বাংলাদেশ যেটা হয়েছে সেই জনগণের মধ্যে পার্থক্যটা আমরা তুলে ধরেছি। এর জন্য আমাকে কি করতে হয়েছে, আগে কতটুকু জনসংখ্যা ছিল আমার সেটা জানতে হয়েছে, এখন কতটুকু হয়েছে সেটাও জানতে হচ্ছে, এই দুটার মধ্যে কম্পেয়ার করতে হচ্ছে। ধরো এখন যদি 21 কোটি হয় তাহলে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 7 কোটি এখন হয়েছে ধরো 21 কোটি, তাহলে কি হয়েছে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে অবশ্যই পরিবর্তন কথাটা যখন আসবে তখন তোমাদেরকে দুইটা জিনিস নিয়ে আসতে হবে, পূর্বের অবস্থাটা আর এখন যেটা হলো সেই অবস্থাটা। অর্থাৎ এখন মানে উদ্দীপকে যে কথাটা বলা আছে বা দেওয়া আছে সেটা দিয়ে আগে তোমাকে আকর্ষণ বলের মানটা বের করে নিতে হবে, তারপর এই দূরত্বটাকে অর্ধেক করে নিয়ে আবার বের করতে হবে, তাহলে তুমি যে দুটো মান পাবা সেই দুটোর সাথে কম্পেয়ার করে বলতে পারবা যে এই পরিবর্তনটা হয়েছে। তাহলে এখন আমরা উদ্দীপকে যে প্রশ্নটা আমাদের ছিল বা চিত্রটা ছিল, তখন আকর্ষণ বলটা কেমন হয় সেটা আমরা একটু বের করে নিই। ধরো ওটাকে আমরা F1 আকর্ষণ বল বললাম, সূত্রটা তোমাদের জানা, তাহলে আমি সরাসরি লিখছি। এখানে বড় হাতে জি অভিকর্ষ যেটা হচ্ছে মগর্ষী ধ্রুবক, আর ওটার ভর ধরো বড় এম আর ওটার ভর হচ্ছে ছোট এম, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তাই ডি স্কোয়ার। এইটা হচ্ছে প্রথম, মানে এখন উদ্দীপকে যে কথাগুলো বলা ছিল বা তথ্যগুলো দেওয়া ছিল সেই অনুযায়ী আকর্ষণ বল হবে এটা।
এরপর যেটা করা হলো যে দূরত্বটাকে অর্ধেক করা হয়েছে। খেয়াল করো যে দূরত্ব অর্ধেক মানে দুটোর কাছাকাছি চলে এসেছে, তখন ধরো এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, অর্ধেক করা হয়েছে, তার মানে এটা হয়েছে আগের ডিটাকে অর্ধেক করা, ডি ভাগ টু করা হয়েছে। তাহলে এটা হলো এম, এটা ছোট এম। তাহলে এখন আকর্ষণ বলটা কি হবে? এখন আকর্ষণ বলটা কি হবে? তাহলে খেয়াল রাখতে হবে দূরত্ব যেহেতু কমে গেছে, তার মানে দুটো কাছাকাছি এসেছে, তাহলে আমরা মহাকর্ষের সূত্র অনুযায়ী আমরা কি জানি, বস্তুদের দূরত্ব যত বাড়তে থাকে তাদের মধ্যকার আকর্ষণ বলটা তত কমতে থাকবে, আর যত দূরত্ব কমবে আকর্ষণ বল ততই বাড়বে। অর্থাৎ কাছাকাছি থাকলে আকর্ষণ বলটা বেশি থাকে, আর যখন দূরে চলে যায় তখন কিন্তু আকর্ষণ বলের মানটা কমে যায়। অর্থাৎ এটাকে আমরা সহজভাবে বলতে পারি যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়। অর্থাৎ ধরো দূরে চলে গেলে, যেমন তোমাদের এখন যে অবস্থাটা হয়েছে, তোমরা এখন দূরে দূরে আছো, বন্ধুদের কাছ থেকে দূরে দূরে আছো, এখন কিন্তু অতটা বলছো না যে আমার ওই বন্ধু কেমন আছে, তার একটু খোঁজ খবর নেই, এটা কিন্তু হচ্ছে না। কিন্তু যখন তোমরা স্কুলে রেগুলার যাও, ক্লাসে একসাথে বসো, এক পাশাপাশি বসো, তখন কিন্তু তোমরা এদের মধ্যে একটা ভালো একটা বন্ডিং থাকে বা খোঁজ খবর নেওয়ার একটা বিষয় আশায় থাকে। কিন্তু এখন কিন্তু সেটা অনেকটা কিন্তু কমে গেছে, তোমরা একটু বাস্তবিকভাবে চিন্তা করলে বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো যেহেতু দূরত্বটা এখানে কমে গেছে, তার মানে এদের মধ্যকার আকর্ষণ বলটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে আমরা একটু যদি চিন্তা করি, দেখো এই যে গাণিতিক ইকুয়েশনটা আছে আমার এখানে, এই আকর্ষণ বলের সাথে এই দূরত্বটা কিভাবে আছে, ব্যস্তানুপাতিক আকারে আছে। অর্থাৎ একটা আরেকটা বিপরীত। অর্থাৎ এই দূরত্বটা যদি বেশি হয় এই আকর্ষণ বল কমে যাবে, এই দূরত্বটা যদি কম হয় তাহলে এটা বেড়ে যাবে। এই তো হলো বিষয়টা। তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যেহেতু দূরত্বটা কমে গেছে আকর্ষণ বলের মানটা বেশি হয়ে যাবে। এখন বেশিটা কত সেটাই আমরা এখন বের করব। তাহলে সেটা বের করার ক্ষেত্রে ধরো আমরা এই আকর্ষণ বলটাকে F2 বলি। F2 ইকুয়াল, এইটা ভরের তো আর কোনো পরিবর্তন হয়নি, তাহলে ভর যা ছিল তাই থাকবে। দূরত্বটা চেঞ্জ হয়েছে, তাহলে দূরত্ব হয়েছে কি, আগে ছিল ডি, ডি এর অর্ধেক হয়েছে, তার মানে ডি ভাগ টু হয়েছে, এটার উপর স্কোয়ার দিতে হবে। ওকে, এরপর পরের লাইনে এসে জি বড় এম ছোট এম, আর যে ডি স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু ডি এর উপরেও আছে, টু এর উপরেও রয়েছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, ডি স্কোয়ার নিচে হচ্ছে ফোর, টু এর উপর স্কোয়ার হচ্ছে ফোর হয়। ওকে, এরপর পরের লাইনে এসে দেখো এই যে এই পুরো জিনিসটার সাথে, অর্থাৎ জি বড় এম ছোট এম, এটার সাথে এই এই জিনিসটা ভাগ অবস্থায় রয়েছে, এই জিনিসটা ভাগ অবস্থায় রয়েছে। তাহলে ভাগ অবস্থায় যদি থাকে তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। তোমাদের একটু সুবিধার্থে মানে বোঝার সুবিধার্থে এই লাইনটা কিন্তু আমি একটু এক্সট্রা করে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে এটা ভাগ করে আমরা এই ভাগটাকে এইভাবে লিখতে পারি, ডি স্কোয়ার ভাগ ফোর। এরপর এই ভাগটাকে আমরা কি জানি, নর্মালি কি কি করতে পারি, যে ভাগটাকে সরল করেছো তোমরা, ম্যাথে সরল করেছো, তাহলে এটাকে আমরা কি করি, নর্মালি ভাগটাকে গুণ করে দিই, আর লবটাকে হর, হরটাকে লব করে দিই, ডি স্কোয়ার, এইরকম কিন্তু আমরা করি। ওকে, এরপরের লাইনে যেটা হয় সেটা হলো, দেখো আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো এটা তো উপরের জিনিস, জি বড় এম ছোট এম, এটা উপরের জিনিস, থাকলো উপরে, আমি এখানে আরেকবার লিখছি F2 ইকুয়াল, থাকলো উপরে বড় এম ছোট এম, আর দেখো ডি স্কোয়ারটা কি নিচে, আর সাথে কি ফোর ছিল, তাহলে ফোরটা কিন্তু উপরে, তাহলে উপরে দিয়ে দিলাম, আর ডি স্কোয়ার অনলি ডি স্কোয়ার হচ্ছে নিচে, তাহলে ডি স্কোয়ারটাকে আমরা এখানে দিয়ে দিই। তাহলে এবার তোমরা একটু খেয়াল করো যে এই অংশটা আর এই অংশটা সেম কিনা, একেবারে সেম কিনা। দেখো জি এম এম বড় এম ছোট এম ভাগ ডি স্কোয়ার, জি বড় এম ছোট এম ভাগ ডি স্কোয়ার একেবারেই সেম। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি পরের লাইনে, যে F2 ইকুয়াল ফোর ইন্টু, এটা আসলে কার মান ছিল, F1 এর মান ছিল। দেখো এটা সমান সমান এটা যেহেতু হয়, তাহলে এটার পরিবর্তে আমরা অবশ্যই F লিখতে পারি, তাহলে এটার পরিবর্তে আমরা এখানে F1 লিখতে পারি। তার মানে কি দাঁড়ালো, যে যদি আমরা দূরত্ব অর্ধেক করে দিই তাহলে কি হবে, এই আকর্ষণ বলটা হবে আগের আকর্ষণ বলের 4 গুণ। অর্থাৎ আগে যে আকর্ষণ বলটা ছিল তার 4 গুণ হবে যদি আমরা দূরত্বটাকে কমিয়ে দিই। ওকে, এখন যদি বলি আমি দূরত্বটাকে 3/1 করে দিয়েছি, 3/1 করে দিয়েছি, তাহলে কি হবে, 9 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ দেখো আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ধরো পুরো একটা জিনিস এটাকে আমি তিনটা ভাগ করব, সমান তিনটা ভাগ করব, তাহলে ধরো এইটা একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তাহলে এটা হলো একটু আরেকটু ওইদিকে হবে, ধরো এইখানে, তাহলে এটা হলো 1 নাম্বার ভাগ, এটা হলো 2 নাম্বার ভাগ, এটা হলো 3 নাম্বার ভাগ। তাহলে এখানে যে তিনটা ভাগ হয়েছে আমার, এই তিনটা ভাগের 3/1 দূরত্ব আমি কমিয়ে দিয়েছি। তার মানে দেখো 3/1 কমিয়েছি, তার মানে কতটুকু কমেছে, এই যে তিনটা ভাগ ছিল, তিনটা ভাগ, এই দুটো ভাগ শেষ, 3/1 করেছি, 3/, তার মানে এতটুকু হলো। খেয়াল করো কমে গেছে না।
তাহলে যদি কমে যায়, আমরা কি জানি যদি কমে যায় তাহলে কি হবে, এই অংশটাকে তাহলে আমরা কি বলতে পারি, এই অংশটাকে আমরা বলতে পারি এটাকে ওয়ান থার্ড বলা হয়, ওয়ান থার্ড বলা যেতে পারে, এই অংশটাকে ওয়ান থার্ড বলা যেতে পারে। তাহলে ওখানে যেহেতু হাফ করেছিলাম, আমরা অর্ধেক করেছিলাম, হাফ করেছিলাম, সেক্ষেত্রে যদি 4 হয়, তোমরা এমসিকিউর জন্য আমি একটু এক্সট্রা বুঝিয়ে দিচ্ছি, এটা এমসিকিউর জন্য কাজে লাগবে তোমাদের। তাহলে এটাকে যদি অর্ধেক করেছিলাম তখন কি আকর্ষণ বল 4 গুণ হয়েছিল, আর যদি আমরা ওয়ান থার্ড করি তাহলে কি হবে, অবশ্যই 9 গুণ, অর্থাৎ এই যে এখানে যে আমার হরটা থাকে সেই হরের বর্গের সমান, বর্গের বর্গ যা হবে তত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ তখন বৃদ্ধি পাবে এতটুকু। আর যদি আমরা দ্বিগুণ করি, দ্বিগুণ করলে কি আসবে, দ্বিগুণ করি মানে হচ্ছে সরাসরি 2, সরাসরি 2, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে তখন সেটা এর উল্টো হয়ে যাবে, অর্থাৎ এত গুণ হবে, 1/4 হবে। যদি আমরা 3 গুণ করি তাহলে হবে কি 1/9, এত গুণ হবে, অর্থাৎ আগের মানে কমে যাবে, অবশ্যই কমে যাবে, 9/1 হবে, আগে যা ছিল তার 9/1। তাহলে বিষয়টা বুঝেছো? তাহলে এইভাবে তোমরা সমস্যাগুলো সমাধান করবে। এরপরে যে প্রশ্নটা ছিল, আমার এই একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আমার এই কথাগুলো তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই মানে প্রশ্ন যা হয় তোমরা একটু ভালো করে দেখবে, বিভিন্ন সালের প্রশ্নগুলো একটু রিয়ালাইজ করবে, ঘেটে দেখবে, দেখবা যে মোটামুটি সিমিলার টাইপের প্রশ্ন হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যদি এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারি, তো এরকম করে একটু হয়তো বা ঘষা মাজা করে একটু এডিট করে হয়তো বা দিয়ে দিয়ে থাকে। তাহলে তোমরা যদি ভালো করে একটা প্রশ্ন বুঝতে পারো তাহলে ওই রিলেটেড অনেক প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। তাহলে আমার কথা হচ্ছে একটা তোমরা ভালো করে বোঝো, তাহলে দেখা যাবে অন্যগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে। এরপরে যে প্রশ্নটা ছিল খুবই মজার একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটা গাণিতিক কোনো কথা নয়, এটা হচ্ছে ব্যাখ্যার মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারবো। রাজশাহী বোর্ড 19-এর যে শেষ প্রশ্নটা ঘ নম্বরে, যে 2 নাম্বার যে চিত্রটা ছিল এখানে, 2 নাম্বার চিত্র থেকে যদি ওই বস্তুটা ছিঁড়ে যায় তাহলে বস্তুটি ওজনে কি তারতম্য ঘটবে বলে মনে হয়, যুক্তিসহ মতামত দাও। দেখো এখানে কিন্তু বলেনি যে গাণিতিকভাবে ব্যাখ্যা করো, খুব ইজিলি আমরা প্রশ্নটা ইয়ে করতে পারি, ব্যাখ্যাটা টানতে পারি, সেটা ক্ষেত্রে আমি তোমাদের চিত্র দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে বললো যে একটা চিত্র, যে পাশের চিত্রটা ছিল সেই চিত্রে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া ছিল, সেই বস্তুটি ধরো একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া ছিল বা রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া ছিল, ওই বস্তুটি ধরো ছিঁড়ে গেল, দড়িটি ছিঁড়ে গেলে তাহলে আসলে সে তার ওজনের কি রকমের তারতম্যটা ঘটবে। তা একটু আচ্ছা চিত্রটা আমি একটু এঁকে দিচ্ছি তোমাদের। ধরো এই একটা দৃঢ় একটা শক্ত কোনো কিছুর সাথে একটা রশির সাহায্যে আমি একটা ভারী একটা বলকে এখানে যুক্ত করে দিলাম, এম ভরের একটা বস্তুকে আমি এখানে যুক্ত করে দিলাম, বি বস্তু যেটা চিত্র বি ছিল। এখন কোনো কারণে এই রশিটা মনে করে ছিঁড়ে গেল, রশিটা ছিঁড়ে গেলে কি হবে, এটা সোজা নিচের দিকে পড়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এর ওজনের কি তারতম্য ঘটবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের এখানে কিন্তু বেসিক জিনিস তোমাদেরকে বুঝতে হবে, সেটা হলো যে একটা বস্তু কখন ওজনহীন মনে করে আর কখন তোমার খুব ভারী মনে করে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমি তোমাদেরকে লিফটের যে কাহিনীটা ছিল, লিফটের কাহিনী বুঝিয়েছিলাম, আশা করি আমার ক্লাসটা তোমরা দেখেছো, আমি তোমাদের ক্লাসেও বুঝিয়েছিলাম এবং ইভেন আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসে বুঝিয়েছিলাম। আমি আবারও একটু আলোকপাত করব বিষয়টাকে। তো তোমাদেরকে আগে একটা জিনিস জানতে হবে যে কখন একটা বস্তু খুব ভারী মনে করে নিজেকে, আবার কখন একটা বস্তু নিজেকে ওজনহীন মনে করে, এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার হতে হবে। তা আমি প্রথমে বলবো যে কখন ওই বস্তুটা বা কোনো একটা বস্তু নিজেকে খুবই ভারী মনে করে বা নিজের ওজন আছে বলে মনে করে। দেখো আমি ধরো তোমরা এখন এই ক্লাসটা যখন দেখছো, তোমরা অবশ্যই কোনো কিছুর উপর বসে দেখছো বা দাঁড়িয়ে দেখছো বা শুয়ে দেখছো, অবশ্যই আমি আশা করবো তোমরা শুয়ে থেকে দেখবা না, শুয়ে থেকে দেখলে মনোযোগ থাকবে না। যাই হোক বসে থেকে দেখছো, তোমরা একটা চেয়ারে বসে আছো বা চেয়ারে বসে থেকে দেখতেছো। তো এই যে চেয়ারটার উপর বসে আছো, এই চেয়ারটা কার উপরে আছে, মাটির উপরে আছে। দেখো আমরা জানি যে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার দিকে আকর্ষণ করে, পৃথিবী তার কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুকে টানে, তাহলে আমাকেও টানছে, চেয়ারটাকেও টানছে। ওকে, তাহলে দেখো যখন আমি বা ধরো আমি দাঁড়িয়ে আছি, আমি যে দাঁড়িয়ে আছি আমাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, তাহলে আমাকে যে বলে টানছে, আর কি বলে টানে, আমার ওজন যেটা সেই বলেই টানবে, অর্থাৎ এই বলে টানবে। ওকে, আমার ওজন যেটা সেই বলেই আমাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। কিন্তু আমি যে মাটির উপর দাঁড়িয়ে আছি, যে ফ্লোরে দাঁড়িয়ে আছি, সেই ফ্লোরটা ঠিক এই পরিমাণের বল দিয়ে বাধা দিচ্ছে, যাতে করে পৃথিবী আমাকে তার কেন্দ্রে একেবারে ভিতরে নিয়ে যেতে না পারে। তাহলে এই মাটি আমাকে এই পরিমাণের বল দিয়ে একটা বিপরীতমুখী বল আমাকে দিয়েছে। তাহলে এখানে তখনই আমাকে ওজন আমার মনে হবে যখন এই যে এই বলে পৃথিবী টানে, ঠিক ওই পরিমাণের বল দিয়ে যখন একটা প্রতিক্রিয়া বল
প্রতিক্রিয়া বল, নেগেটিভ বল আমরা বলতে পারি। প্রতিক্রিয়া বল যখন ক্রিয়া করবে তখনই আমরা আমাদেরকে মানে আমাদের ওজন আছে বলে আমরা মনে করব। অর্থাৎ এই যে মাটির উপর দাঁড়িয়ে আছি, মাটি কিন্তু আমাদের একটা বিপরীতমুখী বল প্রয়োগ করছে। কতটুকু মানের? এই আমার ওজনের সমপরিমাণের বল আমাকে প্রয়োগ করছে। এই কারণেই আমাকে ওজন আছে বলে মনে হচ্ছে। ওকে, তাহলে কখন মানুষ নিজেকে ওজন আছে বলে মনে করে? যখন তার ওজনের সমপরিমাণ বিপরীতমুখী বল তার বিরুদ্ধে ক্রিয়া করবে, তখনই সে তাকে ওজন আছে বলে মনে করবে। তাহলে পৃথিবী আমাকে আমার সমপরিমাণের ওজনের একটা বিপরীতমুখী বল দিয়ে বাধা দিচ্ছে, যার কারণে আমি এই জায়গায় স্থির অবস্থায় দাঁড়িয়ে কথা বলতে পারছি। ওকে, তাহলে এই অবস্থা যখন ক্রিয়েট হবে তখনই কেবল আমরা নিজেকে ওজন আছে বলে মনে হবে। এখন আসি যে আমরা কখন নিজেকে ওজনহীন মনে করব। তাহলে আমরা অবশ্যই লিফটে উঠেছি। লিফটে উঠলে দেখবা, যখন তোমরা লিফট, ধরো এই একটা লিফট, এই লিফটে মনে করো তুমি উঠেছো, তুমি উঠে দাঁড়িয়ে আছো। ওকে, দাঁড়িয়ে আছো। এখন এমনটা হবে যে তুমি দাঁড়িয়ে আছো যখন লিফটটা হঠাৎ উঠতে শুরু করে, অর্থাৎ আমি নিচ থেকে, ধরো যে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে আমি টপ ফ্লোরে যাব, 10তলা একটা বিল্ডিংয়ের টপ ফ্লোরে আমি যাব। সেক্ষেত্রে কী করতে হবে? আমাকে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে লিফটে গিয়ে উঠতে হবে। যখন লিফটটা ওঠা শুরু করলো, উপরের দিকে ওঠা শুরু করলো, যেই মুহূর্তে লিফট উপরের দিকে ওঠা শুরু করলো, ঠিক সেই মুহূর্তে তোমার কাছে মনে হবে যে আমাকে নিচের দিকে টানছে, খুব জোরে টানছে। খুব জোরে টানছে। তখনই তোমার আসলে মনে হবে যে তোমার অনেক ভারী লাগছে বা অনেক বেশি ওজন মনে হচ্ছে। আমি লিফটের ঘটনাটা একটু বলছি তোমাদের। তখন খুব নিজেকে ভারী বলে মনে হবে। কেন মনে হবে? যে এই লিফটে যখন উপরের দিকে ওঠা শুরু করে তখন তার একটা ত্বরণ থাকে। ধরো সেই ত্বরণটাকে আমরা জি ড্যাশ বললাম। যখন এটা হচ্ছে লিফটের ত্বরণ, জি ড্যাশ বললাম, অর্থাৎ জি ড্যাশ ত্বরণে লিফট উপরের দিকে উঠছে, কিন্তু ওই লিফট সহ আমাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। তাহলে আমার ওজন, পৃথিবী আমাকে এই জি অভিকর্ষ ত্বরণে নিচের দিকে টানবে। তাহলে যখন আবার লিফটটা উপরের দিকে উঠে তখন এই ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠা শুরু করলো। তাহলে এই ক্ষেত্রে যেটা হয়, আমরা ওজন নিজেদেরকে যদি একটু ভারী ভারী মনে হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে লিফট যে অভিকর্ষ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে, সেটা অবশ্যই এই অভিকর্ষ ত্বরণের চাইতে বড় হয় বা বেশি হয়, যার কারণে আমরা আমাদের ওজন তখন মানে পৃথিবী লিফটের উপরের দিকে যে ত্বরণটা কাজ করে, তখন তার ওজনটা হয়ে যায় তোমার এম জি ড্যাশ। এটা হয়ে যায় যখন লিফট সহ আমি উপরের দিকে উঠতে থাকি, তখন এটা হয়ে যায়। আর যখন আমরা ধরো আমাদের নর্মাল ওজনটা হচ্ছে এটা। ওকে, নর্মাল ওজন হচ্ছে এটা। আর যখন উপরের দিকে ওঠা হয়, এটা বেশি হওয়ার কারণে, এই অভিকর্ষ মানে তোমার লিফটের উপরের দিকে ওঠার যে ত্বরণটা রয়েছে সেটা বেশি হওয়ার কারণে এই মানটা বড় হয়ে যায় আর এই মানটা ছোট হয়ে যায়। কতটুকু পরিমাণে ছোট হয়? ধরো তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, জি ড্যাশ মাইনাস জি এম জি এত। তাহলে এই যে এখানে আলাদা একটা মান পাওয়া যায়, অতটুকু মানের ওজন আমরা নিজেকে বেশি মনে করি, অর্থাৎ অতটুকু ওজনের বেশি অনুভব করে থাকি। এবার আমরা প্রশ্নে আসি, সময় খুবই সম্পন্ন মানে সংকুলন হওয়ার কারণে আমি প্রশ্নে আসি। প্রশ্ন বলা হচ্ছে, যদি এটা ছিঁড়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, আমরা জানি যে প্রত্যেকটা বস্তুই পৃথিবীর নিচের দিকে আসতে থাকে, অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতে থাকে। তাহলে যখন ওটা ছিঁড়ে যাবে, বি বস্তুটা ছিঁড়ে যাবে, তখন সেটা মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকবে। তখন তার মানে যখন সে নিচের দিকে পড়তে থাকে তখন তার ত্বরণ, অভিকর্ষ ত্বরণ মনে করি, বা নিচের দিকে যে গতিশীল হয় তখন তার ত্বরণ আমরা ধরলাম জি ড্যাশ। আর নর্মালি পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ রয়েছে সেটা হচ্ছে জি। যখন সে মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে তখন তার কোনোই বাধা থাকে না, যার কারণে এই যে অভিকর্ষ ত্বরণ, এই জি আর যে ত্বরণ সে নিচের দিকে পড়তে থাকে, এটা পরস্পর সমান হয়ে যায়। এখন যদি পরস্পর সমান হয়, অর্থাৎ জি ড্যাশ ইকুয়াল জি হয়ে যায়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ওই জিটাকে যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস ইকুয়াল টু জিরো। তার মানে হয়ে গেল এই জায়গায় কোনো অভিকর্ষ ত্বরণ থাকে না। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ না থাকা মানে কি? অভিকর্ষ ত্বরণের মান জিরো হয়ে যায়। তাহলে আমরা কি জানি? ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে যেহেতু ভর আমার যাই হোক না কেন, ধরো ভর আমার 40, ধরো আমার ভর 50 কেজি, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত হয়ে যাবে? জিরো। কারণ যে মুক্তভাবে একটা পরন্ত বস্তু যে ত্বরণের নিচের দিকে নামতে থাকে, তার মান এবং অভিকর্ষ ত্বরণের মান সেম হওয়ার কারণে এটা ফলাফল আসে জিরো। এখানে জিরো যদি বসায়, জিরো ইন্টু সামথিং ইকুয়াল টু জিরো, তার মানে আমার ওজন এখানে 0 নিউটন। এই কারণেই আমরা নিজেদেরকে তখন ওজনহীন বলে মনে করি।
তাহলে এই ছিল আমাদের মোটামুটি প্রশ্ন। তোমরা আমার কথাগুলো যদি খুব ভালোভাবে বুঝে থাকো, শুনে থাকো, তাহলে অবশ্যই আমার এই কথাগুলো পরবর্তীতে অঙ্কগুলো করতে গেলে তোমাদের জন্য খুব সহজ মনে হবে। এবং বুঝে বুঝে যদি তোমরা অঙ্ক করো তাহলে 9-10-এ গিয়েও তোমরা খুব ভালোই বিশেষ করে ফিজিক্স, এটা ছিল ফিজিক্সের একটা অংশ, এই ফিজিক্সে তোমরা অবশ্যই ভালো করবে। কেমিস্ট্রি তো খুবই মজার। এরপরে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমি আলোচনা করব, রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা রয়েছে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব। খুবই মজা, ফিজিক্স কেমিস্ট্রি মানেই হচ্ছে মজার একটা বিষয়। তো যাই হোক, তোমরা এই ক্লাসটা ভালো করে আরেকবার দেখবে, দেখে প্রয়োজনে তোমরা খাতা কলম নিয়ে কথাগুলো লিখবে, ভালো করে বুঝবে এবং ভালো করে পড়বে। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। আল্লাহ হাফিজ।